নমস্কার, দেখছেন টিভি 9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি, শুভজিৎ মিত্র। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি জহর সরকার। একটু জহর বাবু, সাউন্ডটা বাড়াও। স্বাগত। হ্যাঁ, শুনতে পাচ্ছেন হ্যাঁ, শুনতে পাচ্ছি, একটু সাউন্ডটা বাড়াও রে। সাউন্ডটা? তোমার বাড়াতে পারবে না, আমারটাই করতে হবে। যাই, তুমি বলো, বলে যাও, বলে যাও। জহর বাবু, আপনি আহ, ছাড়ার সিদ্ধান্তটা নিলেন কেন? কি কারণে? এটা কি হঠাৎ, নাকি কোনো দীর্ঘ অভিজ্ঞতায় মনে হয়েছে যে আর থাকাটা ঠিক হবে না বা থাকতে পারছি না? না, আমার যাওয়াটা নিয়েই অনেকের বিতর্ক ছিল যে সুশীল সমাজের লোক একজন, সে কেন টিএমসিতে যাবে, এটাই মৌলিক প্রশ্ন ছিল। আর তার মধ্যে থেকে কিন্তু একটা শ্রেণী বিভাজন বেরিয়ে আসছে, মানে শিক্ষিত লোকেরা, কলকাতার একটা বৃহৎ অংশ, তারা এই সাবঅল্টার্ন মমতা ব্যানার্জিকে পছন্দ করে না। হ্যাঁ, এটা অস্বীকার করা যায় না। অনেকেই মনে করে। আমি এরকম ব্যাপার দেখেছিলাম যখন বামফ্রন্ট এসেছিল। তখন দেখতাম যে কলকাতার ভদ্রলোকেরা সব কংগ্রেস ঘেঁষা, কংগ্রেসকে গালাগাল দিল, কংগ্রেস ঘেঁষা, আর তারা এই কমিউনিস্টদের একটু সহ্য করতে পারতো না। এরকমই ব্যাপার একটা করা যায়। তো একটা আমার যাওয়া নিয়ে ভদ্র সমাজে অনেক কথাবার্তা হলো, কিন্তু আমায় কেউ জিজ্ঞেস করলো না যে আপনি গেলেন কেন। আমি এই জন্যেই গেলাম যে দেখলাম যে বামফ্রন্ট শেষ হয়ে গেছে, তাদের প্রায় কিছুই বাকি ছিল না তখনই, মানে 2 বছর 3 বছর আগে। আমি দেখলাম যে কংগ্রেস তো উধাও হয়ে গেছে। এখন বিজেপিকে ঠেকাতে গেলে, এ ব্যাপারে আমার আহ, কোনো লজ্জা নেই বলতে, যে আমি বিজেপির একদম ঘোরতর বিরোধী। এই জন্য বিরোধী যে বিজেপি যদি অটল বিহারী বাজপেয়ীর বিজেপি হতো, আমি হুম। আরেকটি রাজনৈতিক দল, দক্ষিণপন্থী রাজনৈতিক দল হিসেবে তাদের গ্রহণ করতাম। কিন্তু এটা তো অটল বিহারী বাজপেয়ী নয়, এটা তো মোদি শাহ এদের বিজেপি। তা আমি সেই জন্যে গেলাম যে যদি আমরা এই ব্যাপারে সাহায্য করতে পারি, 1 নম্বর। 2 নম্বর হুম। হলো যে পার্লামেন্টে বাংলার ইস্যুগুলো তুলতে হয়। পার্লামেন্টে আমার আগেও অনেকেই ছিলেন যারা খুবই উচ্চশিক্ষিত, সুখেন্দু শেখর রায়ও আছেন, আর অনেকেই আছেন যারা রাস্তার পলিটিক্স থেকে এসছে, তারা ওটা ভালো বোঝে। তো সেখানে আমি দেখলাম যে যাই যদি সুযোগ পাই, কারণ আমি লিখে যাচ্ছিলাম সাম্প্রদায়িকতা, মোদি, বিভিন্ন রকমের স্বৈরাচারী নীতির বিরুদ্ধে, সামনাসামনি যদি পেয়ে যাই ভালো হয়। কিন্তু তখনই লোক সহ্য করতে পারে অনেকে। আমরা প্রচুর গালাগাল শুনতে হয়েছে লোকের কাছে, আমি চুপ করেছিলাম, সহ্য করেছি। আমার নামে কেস চলছে সেটা কেউ জানে না। বিভিন্ন জায়গায় আরএসএস এর লোকেরা বা আরএসএস সমর্থকরা, কর্ণাটকে আমার নামে কেস করেছে, একা লড়তে হচ্ছে। বাক স্বাধীনতার তো অনেক এই দিতে হয়, কেন উসুল দিতে কেস? হয়। কেস কেন? এই বিষয়টা তো মানে অনেকের কাছে অজানা, ইনফ্যাক্ট আমার কাছেও অজানা। আরে দোত লাগিয়ে দিয়েছে গায়ে, হাঙ্গাল হাসান কোন কোন জায়গায় আমার নামে কেস দিয়ে দেখে এক একটা সমন আসে, এই আসে, ওয়ারেন্ট, ওয়ারেন্ট আসেনি আজ অব্দি, সমন আসছে, আচ্ছা। তারপর উকিল লাগাও, ফোন করে একে তাকে জোগাড় করে উকিলকে টাকা পাঠাও, এসব করতে হয়। তো যাই হোক, এখন দেখলাম যে এমপি টেমপি হলো বোধহয় এই 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 বাঁদরামিটা কমবে, কমেছে। আমি হওয়ার পরে দেখছিলাম কেসগুলো একটু কমেছে, এখন আবার বাড়বে, বুঝতে পারছি আমি। কিন্তু যাই হোক, এখন পয়েন্ট হচ্ছে যে এই কারণের জন্য এসেছিলাম, আমি হুম। ঢুকেছিলাম। কিন্তু আমি ঢোকার পর থেকে আমি দেখছি যে এটা আমার আমার এলাকার, এখানে যেভাবে লোকে, এখানে ভদ্রলোক অনেক আছে, অনেক ভদ্রলোক আছে, অনেক সৎ লোক আছে, এটাও আমি দেখলাম। অনেক সৎ লোক পেয়েছি, অনেক ভদ্রলোক পেয়েছি। কিন্তু জেনারেল অ্যাটমসফিয়ারটা আমার একেবারে পছন্দ নয়, মানে কিরকম একটা অস্বস্তিকর ব্যাপার। দ্বিতীয়ত, সংসদে কিরম ব্যাপারটা, ওই 15-20 বার টিপকল টিপলে এক মগ জল বেরোয়। মানে সংসদে হুম। কস্ট বেনিফিট এফার্টে পোষায় না। আগেকার দিনে থাকলে না, 2 বার 3 বার টিপকল টিপলে একটু জল বেরোতো, যে হুম। সংসদে 15 বার টিপলে এক মগ জল বেরোয়। এ কি রে বাবা, সংসদের সিস্টেমটা এমন করে রেখেছে, এটাতে লটারি, ওটাতে বাদ, এটাতে অ্যালাউ করবো না, ওটাতে এই এই রুল দেখাবো। সেটা নিয়েও একটা ফ্রাস্ট্রেশন আসছিল। আর তারপরে এখানের এই ঘটনা যেটা হচ্ছে, এটা কিন্তু অভূতপূর্ব, অভূতপূর্ব। আমি আরজিকর। 60-তে প্রথম মাঠে নেমেছি, 68-তে আমরা প্রতিবাদে নেমেছিলাম, মনে আছে, মুজিব ছাড়ো।
আগরতলা কনস্পিরেসি কেসে মুজিব রহমানকে ধরে রেখেছিল, আমার দলবলেরা ধরে নিয়ে বাংলাদেশ হাই কমিশনের বাইরে গিয়ে আমরা বসে পড়লাম। সেই থেকে আজ অব্দি দেখছি, কিন্তু এরকম একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন আমি কোনোদিন দেখিনি। এটি ভালো না খারাপ এসব বিচারের মধ্যে যাচ্ছি না। এই হুম। স্বতঃস্ফূর্ত আন্দোলনের যে একটা রেসপন্স সিস্টেম, সেই রেসপন্স কিন্তু সেরকম ভাবে হয়নি, হয়নি। এটা নিয়ে আমি মুখ্যমন্ত্রীকে লিখলাম যে একটু স্পষ্ট ভাষায় লিখলাম। আর আমি জানি এরকম ভাষায় লিখলে, কোনো পার্টিতেই লিখলাম, সোনিয়া গান্ধীর পরে এরকম ভাবে চিঠি দিতে আমার কংগ্রেস থেকে আবার রিজাইন করতে হতো। হ্যাঁ, তো সেটা ধরেই নিতে হবে যে এর একটা কষ্ট আছে। তা আমি লিখলাম যে এটা কিন্তু আপনাকে কে বোঝাচ্ছে পুরোপুরি রাজনৈতিক, আমার আমি জানি না, পুরোপুরি রাজনৈতিক নয়। আমি লিখেছি যে রাজনৈতিক দলেরা এর ফায়দা নিচ্ছে, দে আর ফিশিং ইন ট্রাবলড ওয়াটার্স, আমি লিখেছি। বাট হুম। দেখুন না, এই কদিন আগে ওই অভিজিৎ গাঙ্গুলি, আমাদের রকস্টার জজ কাম এমপি, হুম। তিনি গিয়েছিলেন কোথায় ডাক্তারদের সাথে এই করতে, ডাক্তার বলে যান 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 এখান থেকে। সেখান থেকে বোঝা যাচ্ছে অন্য জায়গায় সিপিএম এর কোনো নেতা গিয়েছে, তাকেও ভাগিয়ে দিয়েছে। তার মানে আমি গেলেও ওভাবে ভাগিয়ে দেবে। তার মানে ওরা বলেছে আমরা পলিটিক্সের মধ্যে নেই। তো এই যে নন পলিটিক্যাল স্পন্টেনিয়াস মহিলা কেন্দ্রিক মুভমেন্ট, এটার তো একটা হুম। সমাধান, এটার তো একটা ভিত করতে হবে, এটাকে দেখতে হবে ভালো করে। এইটাই আমার প্রতিভা। আমি দেখলাম এরকম ভাবে একটা, কি বলবো, কে যেন বলেছে হারাকিরি, হারাকিরি না করলে বোধহয় কিছু হবে না, সেই জন্য আমার নামতে হলো মাঠে। মানে সব মিলিয়েই আর কি। জলবাবু, হ্যাঁ, আপনি উপরাষ্ট্রপতির কাছে কবে যাবেন, কবে রিজাইন করছেন? আমি আগামী সপ্তাহে যাবো। আমি আগামী সপ্তাহে 2-3 দিনের মধ্যে চলে যাব। আমার এই আজকে তো সারাটা দিন শুধু এই টিভি আর এই করতে হচ্ছে, কালকেও করতে হবে, একটা লেখা লিখতে হবে আজকে রাত্রে। সব করে আমি 2-3 দিনের মধ্যেই চলে যাব, গিয়ে আমি টাইম চাইবো। মানে ওটা তো একটা অফিসিয়াল কাজ, কিন্তু মনের দিক থেকে আপনি অলরেডি রিজাইন করে দিয়েছেন, একটু কি মনে হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ, হালকা আমার লাগছে? গিয়ে ওখানে বোঝা দেখতে হবে হালকা? বাড়িতে জিনিসপত্র কি আছে, কি নিয়ে আসবো, কি ছেড়ে দিয়ে যাবো, কি কাকে ওখানে দান করে যাবো, এগুলো সব দেখতে হবে, দেখতে হবে। আর ফেরার কোনো মানে প্রশ্ন নেই। বোঝা হালকা হলো মনে হচ্ছে কিছু 24 ঘন্টা ধরে, শেষ হ্যাঁ, 24 ঘন্টায়? শেষ কোনটা? 24 ঘন্টায় কিছু মনে হচ্ছে যে কোনো বোঝা হালকা হলো? না, আমি তো বরাবরই একটু ওরম করে এসেছি, মানে সার্ভিসে থাকাকালীনও যে খুব শান্ত ছিলাম বলে আমার সেরকম সুনাম ছিল না। এই রাজ্যে তো বুদ্ধবাবু আমাকে খুব পছন্দ করতেন, নিয়ে গিয়েছিলেন, এটা করলেন, তারপরে এটা ওটা নিয়ে কথা বলতে গেলে জমি জমি অধিগ্রহণ একটা তার মধ্যে ইস্যু ছিল। বলতে গেলেই একবার রেগে বললেন, কে পলিটিক্স করে, আপনি না আমি? আমার তো বললাম, আমি বললাম যে আমি তো করি না, তা আপনি একটু করলে ভালো হতো। এরকম তাক করে যদি বলে ফেলে কেউ, এরকম তো ঠিক নয় না, বুদ্ধি বেরিয়ে এসেছিল। হুম। যাই হোক, তারপর তো এই রাজ্যে টিকতে পারলাম না, রাজ্যের থেকে পালাতে হলো। হম, তারা যেতে গেছে আবার জবাব, আপনি ওখান থেকে অনেকগুলো কথা ওখানে একটা বললেন। লাগলো। হুম। হ্যাঁ আপনি অনেকগুলো কথা বললেন। আহ, হ্যাঁ। আপনার কি এখন মনে হচ্ছে আজকে 2024-এর সেপ্টেম্বরে দাঁড়িয়ে যে তৃণমূলে যোগদানটা ঠিক ছিল না, কোনো অনুশোচনা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে? না না, সে ব্যাপারে নয়। আমি অনুচিত, আমি খালি বোঝাবার চেষ্টা করলাম হুম। যে আমাকে ডাকার পরে আমি 2-3 মিনিটের মধ্যে চিন্তা করে ঠিক করে ফেললাম যে এক এক ঝাঁপ নিয়েই দেখি, মা ভই বলে যেটা বলে, নেবে দেখি না কি হয়। আর না টিকতে বলে বেরিয়ে আসবো, বেরিয়ে এলাম, বেরিয়ে এলাম। মানে কোনো পার্টির অত্যাচার টত্যাচার কোনো ব্যাপার না এর মধ্যে। পার্টির আচ্ছা। সব পার্টিরই একটা আবহাওয়া টাবহাওয়া যেরকম ভাবে থাকে না, সবাই পারে না, সবাই পারে না। আপনি আরেকটা আমি জায়গায় লিখেছেন, যখন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি দুর্নীতির অভিযোগে জেলে গেলেন, সেই সময় আপনি লিখেছেন যে অনেক সিনিয়র লিডারশিপের, অনেক সিনিয়র বর্ষিয়ান নেতা আপনাকে হেনস্থাও করেছিল, আপনি সরব করেছিলেন। বিষয়টা একটু বলবেন, ঠিক কি ঘটেছিল সেই সময়? বা যদি আপনি কারোর নাম এরকমভাবে বলতে চান বা টা- টাকার পাহাড় ইত্যাদি ইত্যাদি, তারপরে এই ভদ্রমহিলা এসব দেখে টেকে আমার তো মাথা গরম হয়ে গেল। তারপরে একটি চ্যানেল থেকে কে এসেছিল, আসাতে আমি বোধহয় একটু কিছুক্ষণে অতি সরল ভাবেই বলে ফেললাম। আর ওরা চ্যানেলও আবার ধরে রাখলো, সেদিন বার করলো না, তারপরে একটা কি তৃণমূলের একটা বড় ফাংশন ছিল, সেদিন বার করলো। সেই নিয়ে তা করে বাস, সবাই খেপে গেল। তো যা হোক, আমি তো বলেছি যা বলার, আমার খারাপ লেগেছে আমি বলেছি।
কিন্তু তারপরে আমাকে অন্যরা বোঝালো যে এরকম ভাবে পার্টিতে থেকে কিন্তু বলা উচিত না, যা বলার পার্টির ভেতরে বলতে হবে ইত্যাদি। আর এই বর্ষিয়ান নেতা তিনি এক মৌকা পেয়ে গেলেন, বোধহয় আমাকে ব্যক্তিগতভাবে পছন্দ করতেন না। তৃণমূলে পেয়ে গেলে আমি নাকি কোনোদিন তৃণমূলের ফ্ল্যাগ নিয়ে রাস্তায় যাইনি। আমরা কোন ম্যাজিস্ট্রেট তৃণমূল ফ্ল্যাগ নিয়ে রাস্তায় গেছে? আমি তো ম্যাজিস্ট্রেটের কাজ করছি রে বাবা। আমি হুম। নাকি কোনো জনমিছিলে যাইনি। কোন সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি জনমিছিলে যায়? এগুলো বোকা বোকা কথা। কিন্তু বুঝতে পারলাম যে তাকে পেছন থেকে কেউ খোঁচাচ্ছে। আমি তখন সিগন্যাল খুঁজলাম, আমি ইস্তফা তৈরি করে রাখলাম। তারপরে যেটা আমাকে, আমি কথাটা লিখেছি, বোঝানো হলো যে আমার হুম। পার্লামেন্টে একটা ভূমিকা আছে। সেই ভূমিকা আমি মনে হয় পালন করেছে। আপনারা ইউটিউব খুলে এটা খুলে দেখে নিতে পারেন। যতদিন পেরেছি বাজেট সবকটা ডিবেটই আমি লিড করেছি। ফাইন্যান্স বিলগুলোতে লিড করেছি, যেগুলো মেজর প্রেসিডেন্টের স্পিচ যেটাকে বলে তার বিরোধিতা করেছি, সেগুলো করেছি। আমার কাজ আমি করেছি। কিন্তু রাজ্যে সিচুয়েশনটা কিন্তু সেরকম হচ্ছিল না। মানে কথায় কথায় লোকে আমাকে সব জায়গায় শোনাতো যে জানেন এখানে এটা করতে গিয়ে পয়সা লেগেছে, ওটা করতে পয়সা লেগেছে, এটা করতে এই হচ্ছে, এখানে এই করছে। আমি একটা বারান্দা ভাঙতে গিয়েছিলাম, সেখান থেকে পাড়ার ছেলেরা এসে বলেছে আমাদের এটা করতে হবে। এইসব শুনে খারাপ লাগলো, খারাপ লাগলো। আপনি সেই সময় একটা ইস্তফাপত্র তৈরি করে রেখেছিলেন, তারপরে কেউ আপনাকে বোঝালেন, মানে তিনি কে, শেয়ার করা যাবে? সব কি দরকার, সবই কি হয় নাকি? হুম, জলবাবু, একদম। হ্যাঁ, হুম, বলুন বলুন। না, অনেকেই বুঝিয়েছিলেন যে আপনাকে তো আনা হয়েছে মশাই পার্লামেন্টের জন্য, আপনি এর মধ্যে ঢুকে এখন পার্টির মাটির মধ্যে এটা ওটা। পার্টিতে নিশ্চয়ই অ্যাকশন নেবে। তারপর দেখলাম তো পার্টি পার্থ চ্যাটার্জিকে এক্সপেল করে দিল, আর কি করলো। ঠিক আছে। আর তারপর তো তার কদিন আগেও আহ, ইনি মমতা ব্যানার্জি কাটমানির বিরুদ্ধে লাগলো। আমি দেখলাম যে দেখি যদি কিছু হয়। না, ইস্যুটা আজকে ফুটে উঠেছে এই জন্যে হুম। যে এই জনবিক্ষোভ যতখানি অভয়ের বিরুদ্ধে, অভয়ের পক্ষে, তার একটা অংশ কিন্তু সরকারের বিরুদ্ধে। এটা যদি আমরা গ্রহণ না করতে পারি, তাহলে আমরা অস্ট্রিচের মতন ব্যবহার করছি। এটাই বলার ছিল। আচ্ছা, এইসব বলে কেউ কোনো পার্টিতে টিকতে পারে? তো সেই জন্য আমি আগের থেকে অ্যান্টিসিপেটরি বেলের মতন দিয়ে দিলাম যে ভাই ছেড়ে দাও, আমিও যাচ্ছি, আপনারা শুনে নিন, যা করার করুন আর কি। আমি একেবারেই তাদের কারো ক্ষতি চাই না, আমি সেটাও ক্লিয়ার করে বলছি। আমি চাই যে বিজেপি হুম। বিরোধী শক্তিরা যেন আরো শক্তিশালী হয়, বিজেপিকে আটকানো যায়। বিজেপি বলে বলবো না, আমি বারবার বলছি তো, অটল বিহারী বাজপেয়ীর বিজেপি হলে আমি বোধহয় এতখানি ক্রোধিত হতাম না। আমি বলছি যে এই ব্যাপারে, ওহো, হুম, তো আমি বলছি যে যে এখনকার যে বিজেপি যে রূপটা নিয়েছে, যেখানে পরপর হুম। নটি সরকারকে কিনে ফেলে দিল। কিনে ফেলেছে তো সবাই জানে, এগুলো কিনেছে। বারবার উল্লেখ করছেন যে বিজেপি নয়, এই বিজেপি, মানে এই, বর্তমান নেতৃত্বাধীন বিজেপি, এই বিজেপি। হ্যাঁ, বেশ, জলবাবু, এখান থেকে এই প্রসঙ্গে একটা প্রশ্ন, যে এই তৃণমূলকেই তো আমরা দেখেছিলাম, তারা যখন বিরোধী ছিলেন তারা বিধানসভা ভাঙচুর করেছিলেন। আবার এই তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে সারদা নারদা। আবার এই তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে 2018 মানুষের গণতন্ত্র অধিকার কেড়ে নিয়েছিলেন পঞ্চায়েত নির্বাচনে। সেই তৃণমূলে মানে আপনি গেলেন। আমি তো বললাম তো, আমি যখন গেলাম তখন মানুষ যে হুম। রিয়াকশন করেছে আমি তো বলেছি। কিন্তু আমার যেটা পাল্টা প্রশ্ন, যে আমি সব বন্ধুদের বলতাম একটা সাধুদের দল খুঁজে দে না ভাই, আমি চলে যাব সেখানে। কোন দলের সময় হয়নি? আমি চোখের সামনে সাইবাড়ি দেখিনি, আমরা মানতলা দেখিনি, আমরা চোখের সামনে হোপ 86 দেখিনি। আমি এখনো মন্ত্রী আছে তৃণমূলের, সুভাষ চক্রবর্তী চালা ছিল, আমি দেখিনি তারা কি করেছে। দেখেছি, আকারে বোধহয় এতখানি দৃষ্টিকটু ছিল না। দাদাগিরি কত করেছে তারা দেখিনি। তারা দেখিনি গ্রামে গিয়ে প্রত্যেকটা জায়গায় যারা বিরোধিতা করছে তাদেরকে ঠেঙাচ্ছে, তারপর তাদের বাড়িতে বয়কট হচ্ছে। হ্যাঁ, নাপিত যাবে না, দোপা যাবে না, মুদি দেবে না, জিনিস সবই তো দেখেছি। এখন দোষ ছাড়া রাজনীতি হয় না। এখন কতখানি দোষ আমি হজম করতে পারবো, এটা আমার হুম। নিজের
রুচির উপর নির্ভর করে। আমার মনে হলো যা দেখাচ্ছিল, নাহলে শুনুন, এই ডুব সাঁতার না কাটলে না জলের তলায় কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারতাম না। সব সময়টা তাত্ত্বিক ব্যাপারে, দার্শনিক ব্যাপারে কথাবার্তা বলতাম, বিশ্লেষণ লিখতাম, বিশ্লেষণ দিতাম। আমি ডুব সাঁতার কেটেছি, আমি জলের তলায় থেকেছি 3 বছর, আমি দেখেছি কিভাবে হয়। আমি বলবো না যে সবকিছু বুঝেছি, সবকিছু আমার বোধগম্যের মধ্যে নয়, কিন্তু যতখানি বুঝেছি অনেক অন্য লোকের চেয়ে বেশি বুঝেছি। আমি লিখেওছি তা, আপনি 3 বছর আমাকে যা শিখিয়েছেন। এবং ভারতবর্ষের সবচেয়ে উচ্চতম স্তরে রাজনৈতিক ব্যাপারটা কি করে ঠিক হয়, এর আগে আমি সবচেয়ে উচ্চতর স্তরে সরকারি আমলাদের ব্যাপারটা কি করে হয় আমি হুম। দেখেছি। এবার দেখলাম তার পেছনে, পর্দার পেছনে রাজনীতিটা কেমন হয়, দেখে একটা মোটামুটি অভিজ্ঞতা পেয়েছি। অভিজ্ঞতার জন্য গালাগালও খেয়েছি, পেয়েছি, হয়ে গেল তো হয়ে গেল বাস, আর দরকার নেই। জহর সরকার দীর্ঘদিনের আমলা, স্বচ্ছ ভাবমূর্তি, তিনি 3 সাড়ে 3 বছরের মধ্যে থেকে রাজনীতি থেকে বিদায় নেওয়ার বা একটি নির্দিষ্ট রাজনৈতিক দল থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এরপরে কেউ আসতে চাইবেন রাজনীতির ময়দানে, যারা শিল্পী, কলাকুশলী, আইএএস, আইপিএস, ডব্লিউবিসিএস রয়েছেন পরবর্তী সময়? এটা তাদের ব্যাপার, তাদের ব্যাপার, তারা আসবে কিনা। আগেও এসছে, আমার মতন থাকতে পারে যে দেখি একবার ডুব সাঁতার কেটে দেখি, ডুবুরির পোশাক পরে ডুব সাঁতার কেটে দেখি তলায় কি আছে। অনেকে থাকে তো কৌতূহল, তা আমার এই কৌতূহলটা মেটাতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে। কিন্তু এই কৌতূহল মিটিয়ে, কৌতূহল মেটাতে গিয়ে আমি যে শিখেছি সেটা কিন্তু আমি চিঠিতেও লিখে দিয়েছি। ওর তো কোনো লুকোচরে নেই, লুকোচরে নেই। আমি সেখানে চিঠিতেও লিখে দিয়েছি যে আপনার 3 বছর আমাকে আমার যা দেখতে হলো, আর আমি যেটা দেখলাম যে এটা কিন্তু হুম। পার্টিকুলার এই রাজনৈতিক দলের জন্য না, ওর না, সব জায়গায় মোটামুটি এক ব্যাপার, এক ব্যাপার। গুজগুজ করছে আমার পাশে বসে কংগ্রেসের লোক, আমি বললাম তোমার হাইকমান্ড তো পাশেই বসে আছে, যাও। বিয়ে বাবা, দেখলাম, দেখলাম। তারা চালাক লোক, জানে কোথায় কোনটা বলতে হয় কোনটা বলতে হবে না। অনেক ছেলে দেখে এসেছি যারা অনেক দূর অব্দি হবে, তাদেরকেও দেখে এসেছি। অনেক ভালো লোকও পেয়েছি, আমি বারবার বলবো অনেক ভালো লোকও হুম। পেয়েছি। আবার অনেক খুব নিকৃষ্ট লোক পেয়েছি বাবা। হুম। জহর সরকার কি আগামী দিনে আহ রাজনীতির ময়দান আর পা রাখবেন না? আপনি তো পুরো কি সিস্টেমটাকেই বলবো, বলছেন কলুষিত, রাজনৈতিক একেবারে সংস্কৃতিটা। না। না, আমার 72 বছর বয়স, আমার এখন ডিপার্চার লাউঞ্জে যাওয়ার টাইম হয়ে গেছে, এখন বসে লেখাপড়া করতে বলে বাঁচি। 3 বছর ধরে কিছু করতেই পারিনি। তো পার্লামেন্টের কোশ্চেন তৈরি করেছে, নোট দিয়েছে, আর মুখস্থ করেছি কি বলতে হবে, কত পয়েন্ট, কত পার্সেন্ট জিডিপি, এখানে কত পার্সেন্ট, দ্যাট অনেক হয়েছে। জিডিপি বাড়ুক, উনি বুকের ছাতি, ছাপ্পার নিচে ছাতি বলিয়ে বলুক এটা করেছি সেটা থাক, বল। আমার নিজের জলবাবু তো পড়াশোনা অনেক ঠিক কিছু আছে। আপনি বললেন, অনেক কিছু দেখেছেন, অনেক কিছু ডুব সাঁতার, আপনার আপনার কথা অনুযায়ী ডুব সাঁতার, তো সেই ডুব সাঁতার গিয়ে দিতে গিয়ে যখন অক্সিজেনের অভাব হয়েছে, তখন সর্বোচ্চ নেত্রীকে জানিয়েছিলেন কোনো সময় যে এই সমস্যাগুলো হচ্ছে বা এইগুলো আমি দেখছি? সুযোগ পেলে জানিয়েছি, আমার তো একটু ওই আগ বাড়িয়ে কথা বলার সব আছে। সুযোগ পেলে, যখন সুযোগ পেয়েছি জানিয়েছি। আবার যখন অনেক সময় গেছে সুযোগ পাইনি, সেটাও চিঠিতে লিখতে হয়েছে। সুযোগ থাকলে আমার বোধহয় লিখতে হতো না। কাজ হতো জানিয়ে? হ্যাঁ। জানিয়ে কাজ হতো, অক্সিজেন পাওয়া যেত? কোনটা? ওটা তো উচ্চতর চিঠিতে নেতৃত্বকে, হ্যাঁ। তা দেখুন, দলনেত্রীকে জানিয়ে লাভ হতো শোন, কোনো? একটা কথা আমি যেটা বুঝলাম, নেতা বা নেত্রীদের সারা ভারতবর্ষের লেভেলে দেখলাম, কাছাকাছি দেখলাম, তাদের টাইমের একটা ব্যাপার আছে, বুঝলেন? এতগুলো জিনিস তারা সামলায়, তাদেরকে টাইমের ব্যাপার আছে, কাকে কোন টাইমটা দেবে, কাকে এটা করবে, কে এ করবে। মনে নেই সেই হেমন্ত বিশ্ব শর্মা নাকি খেপে গিয়েছিল, 7 দিন দিল্লিতে বসেছিল রাহুল গান্ধীর সাথে দেখা করতে। তো এইসব হয়, এসব হয়, এই নিয়ে দুঃখ করে লাভ নেই। যা হওয়ার হয়ে গেছে, আমার যা বলার বলে দিয়েছে। আমি যেটা বারবার বলবো যে আমাকে ভুল বুঝবেন না, আমি ভালো মনেই বলেছি, ভালো মনেই বলেছি। আমি বাড়ি, ছোট্ট বাড়ি সাজিয়ে গুছিয়ে রেখেছি, কেন এই দিকটা দেখতে ভালো, এটা রুচি ছাড়া আর কিছু পরিচয় না বাস। আপনার আপনার ছোট্ট বাড়ির শব্দটা প্রসঙ্গে মনে পড়লো, গতকাল আপনি যে চিঠি দিয়েছিলেন, সেই চিঠির একটা পোর্শনে লেখা রয়েছে যে মধ্যবিত্ত ফ্ল্যাট, 9 বছরের পুরনো গাড়ি, এই নিয়ে আমি চালিয়ে দেবো। মানে এটা লেখার প্রয়োজনটা কেন পড়লো হঠাৎ? মানে এটা যারা লেখার রাজনীতি করেন তারা প্রয়োজন কি এই যে 9 বছরের পুরনো গাড়ি চলেন না? যারা যাদের কিছুই নেই,
কিছুই নেই, মানে কিছু বলার মতন কিছুই নেই। সে ওই 5 বছর দল করছে বলে সে কি হাঁকাই তার, বাপ রে বাপ! সে বিরাট বড় গাড়ি নিয়ে এই নিয়ে ওখানে ওখানে, তার 3 তলা বাড়ি, 5 তলা বাড়ি। এসব কি হচ্ছেটা কি, কি হচ্ছেটা কি? আর এটা আরেকটা সিগন্যাল আমার কয়েকজন আইএস আর আইপিএস বন্ধুদেরও দিলাম, যে সবাই গিয়ে একেবারে প্রাচুর্য থাকার কোনো একটা দরকার হয় না। আছে তো একটা সংখ্যা, আইএস আইপিএস আছে তো, বেড়েছে সংখ্যা। না না, মধ্যবিত্ততে থাকলে কি ক্ষতিটা কি? আপনি তো আমাকে এসছেন আমি মধ্যবিত্ত বলে। ঠিক। হ্যাঁ, না, এই আরেকটা প্রশ্ন, এটা হয়তো কোনো পলিটিশিয়ান হলে আমি প্রশ্নটা করতাম না। একজন আমলা, 41 বছর আপনি চাকরি করেছেন, দীর্ঘ কেরিয়ারের পর আপনি রাজনীতিতে গেছেন। নামটা যেহেতু জহর সরকার, তাই প্রশ্নটা করতেই হচ্ছে। রাজনীতির সঙ্গে আমলাতন্ত্র একটা শব্দ চলে আসে। হুম, এই রাজ্যের যারা আইএএস ক্যাডার আছেন, আমি রাজ্যের ভিত্তিতেই বলছি যেহেতু আমাদের রিজিওনাল চ্যানেল, বা ডাব্লিউবিসিএস ক্যাডার আছেন, তারা কি হাত খুলে তাদের কাজ করতে পারছেন? বিভিন্ন সময় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ ওঠে বিভিন্ন ইস্যুতে। একটা সর্বভারতীয় ফেনোমেনন জানেন, এটা বাংলাতেও যেরকম হচ্ছে। আমি সারা ভারতবর্ষে অনেক জায়গায় কথা বলে, আমরা তো যাই পার্লামেন্টারি টিম নিয়ে, বাচ্চা ছেলে আমার কাছে, বাচ্চা ছেলেরা এসে বসেছে। আমি বললাম, তুমি কি? বলে, স্যার আমি সেক্রেটারি ফিশারিজ একটা রাজ্যে। তারপরে আমি তাকে বলি যে বসে 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 কি কি করছো, কেমন হচ্ছে? বলে, স্যার কি বলবো, যা ইচ্ছে করে যাচ্ছে আমাদেরকে। এখন এই যে একটা বৃহত্তর ভাবে একটি পলিটিক্যাল ক্লাসের দাপট কিন্তু বেড়ে গেছে। 1 নম্বর, আমলাদের স্পষ্ট কথা বলার ব্যাপারে একটা প্রতিবন্ধকতা এসে গেছে। তা সত্ত্বেও কিছু আছে, তারা বলে ফেলে, তারা বলে ফেলে। তা আর একটু এই যে রিলেশনশিপটা, ভারতবর্ষের হুম। অবস্থা এত খারাপ হতো না যদি আগেকার দিনের মতন আমলা মন্ত্রী সম্পর্কটি রাখা যেত। দেখুন, আমলা, কথাটা শুনতে খারাপ লাগে কিন্তু আমি যদি বলি 40 বছর ধরে আমি প্র্যাকটিস করছি, কথাটা যদি ব্যবহার করি, প্র্যাকটিস করার পরে আমার কাজ হলো আপনাকে ঠিক অ্যাডভাইস দেওয়া, আপনাকে খুশি করার আমার কাজ না। আবার ডাক্তার যদি বলে না না না, আপনি চিনি খেয়ে যান, চিনি শরবত খান, আপনার কিছু হবে না, এটা শুনলে কি কাজের কাজ হলো? অতএব তিক্ত হলো বলতে হয় সত্যি কথা। আর পলিটিক্যাল লোকেরা, আমি তো ওদের সাথে থাকলাম, দেখলাম পলিটিক্যাল লোকেরা ওই যারা একটু খটকাটা হয় তাদের একটু সামলে চলে, সামলে চলে, তাদের একটা অন্যরকম এই দেয়। দেখেছি, ঘুরে ফিরে সে আমাকে মনে আছে ক্যাবিনেট সেক্রেটারি মিটিং হঠাৎ তাকিয়ে বললো, জহর তোমার কি ওপিনিয়ন? আমি বললাম, স্যার আমার তো ওপিনিয়ন। সে কি, তোমার ওপিনিয়ন নেই এই সাবজেক্টে? জিনিসটা কিছুই না যে তোমার তো সব ব্যাপারে ওপিনিয়ন থাকে। আবার অনেকেই যাদের ওপিনিয়ন থাকার কথা, স্পষ্ট কথা বলার কথা, তারা ও হ্যাঁ স্যার ওটা ঠিকই আছে, এটাকে একটা কমিটিতে ফেলে দিলে হয়, এটা নিয়ে না আমরা একটু বেশি বেশি বিশ্লেষণ করি। দ্যাট, এগুলো কোনো কথা নাকি? তো যাই হোক, তো সেই ব্যাপারে একটা, হুম। the relationship between the bureaucracy and the political class ভারতবর্ষে একটা এমন অধ্যায় পৌঁছে যাচ্ছে যেখানে প্রতি বছর এত ভালো ভালো ছেলে পাচ্ছি, আইআইটি আইআইএম থেকে সব জায়গার থেকে ভালো ভালো ছেলেরা আসছে। এত কম্পিটিশন, আমাদের সময় ছিল আমরাও বোধহয় 3.5 লাখের মধ্যে থেকে পাশ করেছিলাম, এই 50 জন আনরিজার্ভ, 60 জন আনরিজার্ভ ক্যাটেগরি, 3 লাখ 3.5 লাখের থেকে। যাই হোক, কিন্তু এখন তো শুনছি 17 লাখ 17 লাখ লোক নাকি বসে। এখন নাকি সবাই বলে যে আমরা ওই আগেকার দিনে যেরকম বলতো সিএ করছি বলে বছর পর বছর কাটাচ্ছে, এখন শুনি নাকি সবাই বলছে আমরা ইউপিএসসি করছি। তো যাই হোক, এখন এত ভালো ছেলে পেয়ে এদেরকে আলটিমেটলি যদি কাজ করতে না দেওয়া হয়, হুম, হুম। তবে দ্য কান্ট্রি উইল গেট হোয়াট ইট ডিজার্ভস আর কি। সব জায়গাতে, সব জায়গাতে, সব জায়গাতে মুখ ফুটে বলে না, মুখ ফুটে বলে না বলে সবাই তো আপনার মতন সুইসাইডাল নয় আর কি। একটা সময় আমার, জহর বাবু, পুলিশের হ্যাঁ, বিরুদ্ধে স্লোগান উঠতো, পুলিশ তুমি যতই মারো, মায়না তোমার 112। কিংবা এর আগে মানে এই জমানায় পুলিশের বিরুদ্ধে বিভিন্ন তৃণমূল বিরোধী রাজনৈতিক দল স্লোগান তুলেছিল যে এই মিছিলে পুলিশ তোমার ডিএ বাকি, এই মিছিলে হারবে নাকি, এরকম তুলেছিল।
কিন্তু আরজি কর ইস্যুতে দেখলাম পুলিশের বিরুদ্ধে যে স্লোগানগুলো উঠেছে, হ্যাঁ, তার প্রত্যুত্তর পুলিশ দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়, মানে উর্দিধারী সোশ্যাল মিডিয়ায় উত্তর দিচ্ছে এই রকম স্লোগানের। এটা তো রেয়ার, মানে আ- আমি তো ধরুন কয়েক বছর ধরে সাংবাদিকতা করছি, অনেক সিনিয়র সাংবাদিক তারা বলছেন পুলিশ এটা দিচ্ছে, এটা তারাও কোনোদিন দেখেননি। এখানেই তো প্রশ্ন, মানে কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে স্লোগান বা প্রশাসনের বিরুদ্ধে স্লোগান, পুলিশ সরাসরি সেখানে ইনভলভ হয়ে যাচ্ছে, গিয়ে রিপ্লাই দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়। দেখুন, যারা এদেরকে ইনভলভ করছে তারা একটা জিনিস ইতিহাসের একটি শিক্ষা ভুলে যাচ্ছে। এদের কাছ থেকে প্যানারি খেয়েছে। হ্যাঁ, এদের কাছ থেকে মার খেয়েছে। এরা যদি যদি পক্ষপাতিত্ব আরো বাড়ান, তবে এটা আলটিমেটলি আপনার বুমেরাং করবে সেখানে যেখানে ইউপিতে তো তাকানো যাচ্ছে না। আমি ইউপি ঘুরে এলাম, তাকানো যাচ্ছে না। আমাকে অল্প বয়সের ওই যারা সেক্রেটারি মেক্রেটারি তারা আমাকে বলে বলে, স্যার কি বলবো বলুন, ঘরে ঢুকে মন্ত্রী ঘরে জয় শ্রীরাম বলে ঢুকতে হয়। আলা বল আর কি করবি। তো এমন ভাবে জিনিসটা ছড়িয়ে গেছে। আর এ রাজ্যেও তো আছে, এই রাজ্যেও তো আছে, আছে, ডিনাই করা যায় না। বেশ। ভালো করে আহ আমরা তো ঢুকবে হ্যাঁ। মানে বলছি ইউপিএসসিতে হুম। পরীক্ষার জন্য কত তিনজন না কজন মারা গেল বেসমেন্টে, কত হাজার ছেলে প্রতি বছর বসছে, কত লাখ ছেলে বসছে এই সবের। আলটিমেটলি যদি শেষে গিয়ে এটা হয়, তবে আর, হ্যাঁ, এত নেচার আধার আর হলোটা কি। উম, কিন্তু আছে লোক। অ্যাকচুয়ালি যেটা আপনারা বোধহয় বুঝতে পারবেন না, সেটা হচ্ছে আমাদের ভেতরে যেভাবে কথাবার্তা হয় বা আমাদের হুম। মন্ত্রীদের সাথে যেভাবে আলোচনা হয়, আহ, সেখানে কিন্তু অনেক কথা থাকে আমাদের, যেগুলো বাইরে এসে আমরা কখনো বলি না। মনে রাখবেন, দ্য ওয়ার্ড সেক্রেটারি, তার উৎস কি জানেন? রোমান ভাষায় বলে, ল্যাটিন ভাষায় দ্য কিপার অফ সিক্রেটস, সেক্রেটারি, হুম। সেক্রেটারিয়াস। তার মানে আমরা, আমাদের প্রথম থেকে বলা হয় সবকিছু বলো না, সবকিছু বলো না। এবারে আমরা অনেক কিছু জানি, অনেক কিছু, মানে আমি বলছি না যে আমি বলেছি, অনেকে আছে মন্ত্রীদের সাথে এখনো দো স্যার তর্ক করে বললো আমি, স্যার তবে ঠিক আছে এই রইলো ফাইল, আপনি করুন, যা করার করুন, আমি করে দেবো। তো সেরকম ভাবে হয়েছে, হয়। ইটস ভেরি পিকুলিয়ার রিলেশনশিপ। এটাকে নিয়ে ব্যঙ্গ করেছিলেন ইয়েস মিনিস্টার, ভেরি পিকুলিয়ার। কিন্তু ভারতবর্ষে আমার একটা এটা নিয়ে খুব দুশ্চিন্তা, একটা খুব পার্টিনেন্ট পয়েন্ট তুলেছেন যে কিভাবে পলিটিক্যাল ক্লাস আর বিউরোক্রেটিক ক্লাসের মধ্যে একটা একটা হেজেমনিক সম্পর্ক এসে যাচ্ছে। অনেক জায়গায় পার্টনারশিপ এসে যাচ্ছে। এগুলো চিন্তার ব্যাপার। না, সরকার তো পরিচালিত হয়, মানে একদিকে জনপ্রতিনিধি যারা বিভিন্ন রাজনৈতিক দলের জিতে আসেন তারা থাকেন, অন্যদিকে থাকেন আমলারা বা সরকারি কর্মচারীরা। এক্ষেত্রে এ রাজ্যে আমরা দল নিয়ে কথা বললাম, এক্ষেত্রে আহ, বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠেছে। দেখুন, পার্থবাবু জেলে আছেন, তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব, তার সঙ্গে কিন্তু অনেক সরকারি আধিকারিক, তাদেরকেও টানা হয়েছে, কেউ কেউ জেলে আছেন। ঠিক একই রকম ভাবে জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি জেলে আছেন, জিজ্ঞাসাবাদ করা হয়েছে খাদ্য দপ্তরের আধিকারিকদের। আমরা পুরো দুর্নীতির ক্ষেত্রেও দেখি, সেক্ষেত্রেও পলিটিশিয়ান পাশাপাশি আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। না, আপনার কি মনে হয় যে এ রাজ্যে সরকারটা, সরকার আমি দল বলছি না, সরকারটা সুষ্ঠুভাবে চলছে? এই এত বড় কমেন্ট আমার করা উচিত না। আমি রাজ্য সরকারে কোথায় কাজ করলাম, শেষ কাজ করেছি 2006, ছয়ে বেরিয়ে আপনার সাথে প্রায় 20 বছর পরে কথা বলছি। সে ব্যাপারে বলা হয়, কিন্তু আমি তো এক্ষুনি বললাম অনেক অনেক জায়গায় পার্টনারশিপ হয়ে যাচ্ছে। পার্থ চ্যাটার্জি আর তার প্রাইভেট সেক্রেটারি অবভিয়াসলি পার্টনারশিপে ছিল, অবভিয়াসলি পার্টনারশিপে ছিল, ভোগও এখন। আবার অনেকেই ছিলেন তখনও হুম। আপনার উচ্চশিক্ষা দপ্তর, আপনার শিক্ষা দপ্তর, স্কুল শিক্ষা দপ্তর, এতে কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কোনো কিচ্ছু হয়নি, কারণ তারা এইসবে অংশগ্রহণ করেনি। দুটো দিকে আছে, কোনো জাতকে তুলে কথা বলা উচিত না, মানে তাতে গন্ডগোল হয়ে যায় না। বাট এনিওয়ে, আমি আগেই একটা দুঃখ প্রকাশ করেছি যে রাজনৈতিক আহ, সরকারের রাজনৈতিক অংশ আর সরকারের আমলাতান্ত্রিক অংশের মধ্যে
রিলেশনশিপটা নিয়ে অনেক চিন্তার ব্যাপারে দাঁড়াচ্ছে, এখানে না, সব জায়গায়, সব জায়গায়, সব জায়গায়। আমি কাশ্মীর ঘুরে এলাম কদিন আগে, লেতে গিয়েছিলাম একটা কমিটিতে, সেখানেও দেখলাম একটি বাঙালি ছেলে, তার সাথে কথা বললাম। সব জায়গায় এইসব গল্প শুনছি। বেশ, দেখা অসংখ্য যাক। ধন্যবাদ আপনাকে জয়বাবু। হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা। অসংখ্য ধন্যবাদ। আজকে আলোচনা এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ।